নির্বাচনের আগে প্রশাসনের রদবদল, সেপ্টেম্বর থেকে ১.৫ লাখ পুলিশকে প্রশিক্ষণ, স্ট্রাইকিং ফোর্স ৬০,০০০ সেনা। বিএনপির ওয়াকআউট আর ফায়ার অ্যালার্মের সংলাপে উত্তাপ, রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের খসড়া। অন্যের চাঁদাবাজির চাপ বিএনপির ওপর, অভিযোগ ফখরুলের, চাঁদাবাজদের অভয়ারণ্য হবে না এনসিপি, হুঁশিয়ারি নেতাদের। উন্নত চিকিৎসায় খালেদা জিয়াকে ফের যেতে হবে যুক্তরাজ্য, ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ, রাকসুতে ভোট ১৫ সেপ্টেম্বর। ডেঙ্গু চিকুনগুনিয়ার উচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম, সবচেয়ে বেশি এডিসের লার্ভা দক্ষিণ আগ্রাবাদে, আইইসিডিআর এর জরিপ। নির্বাচন সামনে রেখে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভোটের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে প্রেস উইং জানায়, ভোটের আগে রদবদল হবে প্রশাসনে। আগামী মাস থেকে ১.৫ লাখ পুলিশকে দেওয়া হবে প্রশিক্ষণ। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনী প্রস্তুতি নিয়ে এই পর্যালোচনা সভা। সোমবার সকালের এই সভায় প্রধান উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় জানানো হয়, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে এবং অনেক বিষয়ে সিদ্ধান্ত এসেছে। প্রেস সচিব জানান, নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরে ১.৫ লাখ পুলিশকে প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। ১.৫ লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে সেপ্টেম্বর থেকে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় ৬০,০০০-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের আগে রদবদল হবে প্রশাসনের। নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন এবং সেখানে কী ধরনের আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাড়তি ব্যবস্থা প্রয়োজন হতে পারে সেগুলো সম্পর্কেও রিকমেন্ডেশনের জন্য উনি তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন, এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। টেররিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে দিনভর চলে ঐকমত্য কমিশনের সাথে দলগুলোর সংলাপ। বিএনপির ওয়াকআউট আর ফায়ার অ্যালার্মে উত্তাপ ছড়ায় দিন। ২৫ মিনিট বন্ধ থাকার পর ফের শুরু হয় আলোচনা। এদিকে জুলাই সনদের খসড়া পৌঁছে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় পর্যায়ের বৈঠকের ২০তম দিনে রাজনৈতিক দলগুলোকে দেয়া হলো জুলাই সনদের খসড়া, যার প্রস্তাবিত সুপারিশগুলো ২ বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে দলগুলোকে। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ঐক্যমত থাকলেও দ্বিমত আছে কাঠামো ঘিরে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়েও এখনো হয়নি মতৈক্য। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই সনদের ব্যাপারে অঙ্গীকারের বিষয়গুলোকেও উল্লেখ করেছি যে তারা আসলে আমরা কি আশা করি তারা অঙ্গীকার করছে, সেই অঙ্গীকারের একটি তালিকা দেওয়া হয়েছে। যদি রাজনৈতিক দলগুলো তার সাথে আরো কিছু যুক্ত করতে চান, পরামর্শ দেন, আমরা নিশ্চয়ই সেটা বিবেচনা করব। দুদকের আইন পরিবর্তনের বিরোধী জামায়াতে ইসলাম আর মৌলিক সংস্কারের ইস্যুতে বিএনপিকে একমত হওয়ার আহ্বান এনসিপির। সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করতে চাননি, ঠিক এক্স্যাক্টলি সেম নাম্বার অফ পিপল, সেম গ্রুপ, তারাও দুদককে সংবিধানের অন্তর্ভুক্ত করার বিপরীতে কাজ করেছেন।
দুর্নীতি দমন করার ক্ষেত্রে সকলে তার ঐকমত্য পোষণ করেছেন। আমরা বিএনপির কাছে আহ্বান রাখব, নির্বাচন কমিশনের ব্যাপারে আপনারা যেভাবে দলীয় অবস্থান পরিবর্তন করে নির্বাচন কমিশন নিয়োগ করার ক্ষেত্রে একটা সিলেকশন কমিটির ব্যাপারে আপনারা সম্মত হয়েছেন এবং সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সম্মত হয়েছেন, ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ বাকি যে সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও আপনারা আপনাদের দলীয় অবস্থান পুনর্বিবেচনা করবেন। সোমবার সকালে সংলাপের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে আলোচনার টেবিল। সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক ও ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার চেষ্টা চলছে এমন অভিযোগে দলটি জানায়, এরকম হলে সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা তা পূরণ হবে না। আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম, কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ দু একটি প্রতিষ্ঠানে যে নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা, সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। আধা ঘন্টা পর নিজেদের অবস্থান তুলে ধরতে আবারও সংলাপে যোগ দেয় বিএনপি। তবে এর কয়েক মিনিটের মধ্যেই উত্তপ্ত সংলাপের মঞ্চে হঠাৎ বেজে ওঠে জরুরি ফায়ার অ্যালার্ম। তড়িঘড়ি করে সবাই বের হয়ে যান রাস্তায়। 25 মিনিট বন্ধ থাকার পর আবারও শুরু হয় ঐক্যমত্যের সংলাপ। এদিকে মৌলিক সংস্কারের 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। 31 জুলাইয়ের মধ্যে সংলাপ শেষে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। আলোচ্য বিষয়ে পুরোপুরি নিষ্পত্তি ছাড়াই বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ 35টি রাজনৈতিক দলের কাছে খসড়া সনদ পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 2 দফায় ধারাবাহিক সংলাপের মাধ্যমে সনদের এই খসড়া তৈরি করেছে কমিশন। খসড়া পর্যালোচনা করে দেখা গেছে এতে মোট 7টি অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে। রাজনৈতিক দলগুলো এসব অঙ্গীকারে একমত হলে সই হতে পারে চূড়ান্ত সনদ। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে নতুনভাবেই বাংলাদেশকে গড়ে তুলতে সামনে আসে বেশ কিছু আকাঙ্ক্ষা। দাবি ওঠে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার আর জুলাই সনদ ঘোষণার। গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। অবশেষে 35টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দীর্ঘ সংলাপে উঠে আসা বিষয়গুলো নিয়ে প্রস্তুত হয়েছে জুলাই সনদের খসড়া, যেখানে আছে তৈরির পটভূমি ও আগামীর বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো খসড়া পর্যালোচনা করে দেখা যায় সেখানে তুলে ধরা হয়েছে 7টি অঙ্গীকার, যেখানে একমত হলেই চূড়ান্ত সনদ। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই সনদের ব্যাপারে অঙ্গীকারের বিষয়গুলোকেও উল্লেখ করেছি যে তারা আসলে আমরা কি আশা করি তারা অঙ্গীকার করছেন। ধারাবাহিক এই বৈঠকে এখন পর্যন্ত বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, প্রধান বিচারপতি নিয়োগ, প্রধানমন্ত্রীর মেয়াদকাল সহ 12টি বিষয়ের আলোচনা ও নিষ্পত্তি হয়েছে। তবে এখনও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিধান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি, তত্ত্বাবধায়ক সরকার সহ 7টি ইস্যুতে। সনদের যে খসড়া টেক্সটটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি, আমরা তাদেরকে অনুরোধ করেছি যে 30শে জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য। খসড়া সনদে একমত হলে তার সবগুলো প্রস্তাবই বাস্তবায়ন করতে হবে রাজনৈতিক দলগুলোকে। এজন্য প্রয়োজনে সংবিধান পরিবর্তন বা সংশোধনের প্রতিশ্রুতি দিতে হবে। সনদ গৃহীত হলে পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যে অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে হবে। স্বীকৃতি দিতে হবে 24-এর গণ অভ্যুত্থানকে। কমিশন ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা করেছে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। সংস্কার ইস্যুতে বিএনপির সহযোগিতা করলেও সরকারের অগ্রগতি নেই বলে দাবি করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন আগের অবস্থানে ফিরে যাচ্ছে দেশ। চাপ দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে, অথচ চাঁদাবাজি করছে অন্যরা। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচিতে যুবদলের গ্রাফিতি আর্টসের উদ্বোধন অনুষ্ঠানে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় তিনি বলেন,
কিছু তরুণ নয়, জুলাই আন্দোলন সব বয়সীদের। তীব্র সমালোচনা করেন সমন্বয়ক পরিচয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজির সাম্প্রতিক ঘটনা নিয়ে। গোটা বাংলাদেশ সেদিন নেমে এসেছিল, শুধুমাত্র কোনো কয়েকটি দল, কয়েকটি ছেলে ছাত্র নয়, সেই 5 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল বন্ধুগণ। কিন্তু আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি, এটাকে আমরা চেয়েছিলাম? আর সংস্কার ইস্যুতে বিএনপি সব ধরনের সহযোগিতা করলেও সরকারের কর্মকাণ্ডে অগ্রগতি নেই বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না। কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? সোমবার বিকেলে মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানাতে যান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সমালোচনা করেন দেশের স্বাস্থ্য খাতের। যে বাংলাদেশের স্বাস্থ্যসেবা কত দুর্বল সেটা তো আমরা দেখতে পাচ্ছি। একটা বার্ন ইউনিটি, যারা একটা অ্যাক্সিডেন্ট খুব করতে পারতেছি না আমরা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। এনসিপি চাঁদাবাজদের অভয়াশ্রম হবে না, হুঁশিয়ারি দিলেন দলটির নেতারা। জামালপুর এবং ময়মনসিংহে জুলাই পদযাত্রার পথসভায় এ হুঁশিয়ারি দেন তারা। বিএনপিকে ইঙ্গিত করে এনসিপি নেতারা বলেন, গণ অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না। দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৮তম দিনে জাতীয় নাগরিক পার্টির নেতারা এলেন জামালপুরে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই শহরের তমালতলা মোড় থেকে শুরু হয় কর্মসূচি। পরে ফৌজদারি মোড়ে পথসভায় নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন, পুলিশ সহ কেউই নিরপেক্ষ আচরণ করছে না। তাই সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আমরা আর ওই ব্যবস্থায় ফেরত যাব না যেখানে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা থাকে, যেখানে সে সবগুলো প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে নিজের পছন্দ মতো ব্যবহার করতে পারে। সেই জন্যই বারবার সংস্কারের কথা আমরা বলছি, আপনারা বলছেন। এনসিপি ও বৈষম্য বিরোধীদের নামে চাঁদাবাজি চলবে না বলে হুঁশিয়ারি দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানের পরে এই ব্যানারকে কলুষিত করতে বিভিন্ন দল, বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করেছে। বিভিন্ন অনুপ্রবেশকারীরা এই বৈষম্য বিরোধীর ব্যানারে ঢুকে চাঁদাবাজির আশ্রয় নিয়েছে। আপনাদের প্রতিও অনুরোধ থাকবে, আপনারা কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসকে আশ্রয় দেবেন না, সে যেই দলের হোক না কেন। এরপর জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা যায় ময়মনসিংহে। নেতাদের বক্তব্যে উঠে আসে জুলাই সনদ ও নির্বাচন প্রসঙ্গ। হুঁশিয়ারি দেন, চাঁদাবাজদের অভয়ারণ্য হবে না এনসিপি। আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি ইয়া করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই, আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। প্রশাসনের ভাইদেরকে বলবো, আর যদি কোনো শহীদ ফ্যামিলির ভাই, আর যদি কোনো আহত ভাই আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, ময়মনসিংহের ছাত্র জনতা আপনাদের চেয়ার রাখবে না। মঙ্গলবার এনসিপির কর্মসূচি রয়েছে টাঙ্গাইল ও গাজীপুর জেলায়। আপনারা শহীদদের রক্তের সাথে ওয়াকআউট করতে পারেন না। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। যত বড় প্রভাবশালী হোক না কেন, চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচন সামনে রেখে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে শিগগিরই। মাদকের ক্যারিয়ারগুলি ধরা পড়তেছে, কিন্তু গডফাদারগুলি এখনো ধরা পড়তেছে না। গডফাদারগুলি ধরা না পড়ার আমাদেরও কতগুলি সংস্থা আছে, তাদেরও কিছুটা দায় রয়ে গেছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না। গুলশানে চাঁদাবাজকে ধরছি না, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না।
সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য পুনরায় যুক্তরাজ্যে পাঠানোর প্রয়োজন বলে অন্তর্বর্তী সরকারকে জানিয়েছে দলটির চেয়ারপারসনের কার্যালয়। পররাষ্ট্র সচিব বরাবর পাঠানো অতি জরুরি চিঠিতে এমনটা জানায় বিএনপি। চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠিতে বেগম জিয়া এবং তার 4 জন সফর সঙ্গীর 10 বছরে মাল্টিপল এন্ট্রি ভিসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের প্রতি অনুরোধের সর্বোচ্চ অনানুষ্ঠানিক পত্র নোট ভার্বাল চাওয়া হয়। চিঠিতে চিকিৎসক টিমের পরামর্শক্রমে খালেদা জিয়া এবং তার সফর সঙ্গীদের অনুকূলে নোট ভার্বাল ইস্যুর জন্য বিশেষ অনুরোধ জানানো হয়। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভার্বাল ইস্যু করা হয়েছে। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ বিকেলে 4টার দিকে তফসিল ঘোষণার কথা রয়েছে। এদিকে দীর্ঘ 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বিকেলে সিনেট ভবনে রাকসো নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কমিশনাররা জানান, আগামী 15 সেপ্টেম্বর হবে ভোট। আচরণবিধি প্রকাশ করা হবে 31 জুলাই, আর খসড়া ভোটার তালিকা দেওয়া হবে 6 আগস্ট। মনোনয়নপত্র দাখিল করা যাবে 21, 24 এবং 25 আগস্ট। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা সহ সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। মাইলস্টোন ট্র্যাজেডিতে সাহিল ফারাবি আয়ান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 34 জনে। হাসপাতালে চিকিৎসাধীন আরও 33 জন। এদিকে বিমান বাহিনী জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে রাজধানীতে যুদ্ধ বিমান পরিচালনা করতে হয়। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিভেছে আরও এক জীবন প্রদীপ। 7ম শ্রেণীর শিক্ষার্থী সাহিল ফারাবি আয়ানকে 1 সপ্তাহ আইসিইউতে রেখেও বাঁচানো যায়নি। রোববার রাতে মারা যায় আয়ান। তার সাথে আইসিইউতে থাকা বাকি 3 জনও পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালটিতে মোট 33 জন রোগী ভর্তি আছে। এদের মধ্যে 27 জনেই শিশু। 3 জন ক্রিটিক্যাল আর 3 জনকে আমরা আমাদের ভাষায় বলি সিভিয়ার। তারা গতকালকের অবস্থার মতোই অপরিবর্তিত আছে। তারা খারাপের দিকেও যায় নাই, আবার অনেক বেশি উন্নতি হয়েছে, আমরা সেটাও বলছি না। দেশের ইতিহাসের ভয়াবহ এই বিমান দুর্ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিমান বাহিনী। এতে ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধবিমান ওড়ানো প্রসঙ্গে বাহিনীটির পক্ষ থেকে বলা হয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য রাজধানীতে সামরিক বিমান পরিচালনার প্রয়োজন পড়ে। ঢাকার রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্যই রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। এই সংবাদ সম্মেলনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কথা বলেন। তিনি জানান, সব নীতিমালা মেনেই মাইলস্টোন ভবন নির্মাণ হয়েছে। কবে নাগাদ আবার স্কুল খুলবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি স্কুল কর্তৃপক্ষ। আর সমস্ত কিছু রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়। বেবি চকের হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। যদি আপনি আমার বেশি করে যাওয়া দরকার, মেট্রো রেলের যে দুটো ভবন আছে আমাদের দ্বিগুণ, তাতে হাইট যদি সমস্যা হয় তাহলে প্রথম হাইটের সমস্যাটা ওইখানে হওয়ার কথা। বিমান বাহিনীর পক্ষ থেকে মাইলস্টোন স্কুলে বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প। মানসিকভাবে ভেঙে পড়া শিক্ষার্থীদের করা হচ্ছে কাউন্সিলিংও। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা একসময় হয়ে ওঠে একটি প্রজন্মের আত্মপরিচয়ের লড়াই, আর সেই লড়াইয়ে কিছু শিক্ষক হয়ে ওঠেন সাহসের বাতিঘর, যাদের দ্বিধাহীন প্রতিবাদী কণ্ঠে ভরসা জাগে সাধারণের বিবেকে। জুলাই অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তেমনই 2 জন শিক্ষককে নিয়ে আশরাফুল আলম আকাশের প্রতিবেদন। ছবি তুলেছেন কৃষ্ণ সরকার। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও জ্ঞানী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। তিনি সেই শিক্ষক যিনি 24 জুলাইয়ের দিনগুলোতে দরাজ গলায় আওয়াজ তুলেছিলেন শিক্ষার্থীদের পক্ষে। আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না। আসলে ঘৃণা প্রকাশ করিনি আমি,
মানুষকে জাগাতে চেয়েছিলাম। 1 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রব্বানী। এখানে দেয়া তার একখণ্ড বক্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল ভার্চুয়াল দুনিয়ায়। অশ্রুঝরা সেই সব শব্দমালা নাড়িয়ে দিয়েছিল দ্বিধাগ্রস্ত বিবেকগুলোকে। আমার একটা বোধের জায়গা ছিল যে ছাত্রদের উপর চলমান এই হত্যাকাণ্ড, এই নৃশংসতা এটা থামাতে হলে অবশ্যই দেশের আপামর জনসাধারণকে রাস্তায় নামতে হবে। ফলে আমি আসলে ঘৃণা প্রদর্শন করেছিলাম কবি নবারুণ ভট্টাচার্যের কবিতার ভাষায় তাদেরকে যারা নীরব ছিলেন। সেদিন বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ উঁচিয়ে বলেছিলেন, শিক্ষার্থীদের বুকে আর গুলি নয়। তবে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে পরিবর্তনের স্বপ্ন দেখেন তার মতো শিক্ষকেরা তা যেন এখনো অধরা। একটা দানবীয় শক্তিকে আমরা উৎখাত করতে পেরেছিলাম, কিন্তু তার মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কৃতিতে যে গুণগত পরিবর্তন আসবার কথা ছিল, রাজনৈতিক ব্যবস্থায় যে ধরনের গুণগত পরিবর্তন আমরা প্রত্যাশা করেছিলাম সেটি অর্জিত হয়নি। একই বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষকদের কাতারে আরেক নাম অধ্যাপক শামীমা সুলতানা। যখন ছাত্র জনতার রক্তে রঞ্জিত রাজপথ, তখন শোষকের রক্তচক্ষু উপেক্ষা করে নিজ কার্যালয় থেকে সরিয়ে ফেলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ওই ঘটনার পর তাকে পড়তে হয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের রোষানলে। আমার কাছ থেকে দেখা যায় অনেকে উদ্বুদ্ধ হয়েছেন যে না, যদি আমার শিক্ষক যদি এই কাজটা করে দিতে পারে তাহলে আমরা কেন মাঠে থাকতে পারবো না। সেদিনই জরুরি ভিত্তিতে তারা সিন্ডিকেট করে আমাকে কিভাবে অপসারণ করা যায় সেজন্য তারা বসে। যদি এই অধ্যাপক বলছেন 16 বছরে পেশাজীবীদের মাঝে গেড়ে বসা ভয়ে শৃঙ্খল ভাঙাটা অত সহজ ছিল না। তবে সংখ্যায় অল্প হলেও সেই ঝুঁকিটা নিয়েছেন তার মতো শিক্ষকেরা। 5ই আগস্টের পরে নারীদের প্রতি যে ধরনের নৃশংসতা চালানো হয়েছে, নানান জায়গায় শিক্ষকদের উপর যে ধরনের নির্যাতন চালানো হয়েছে, হ্যাঁ, এইগুলি আসলে আমাদের মনে আসলে বেদনা জাগায়। এই শিক্ষকেরা মনে করেন কেবল ক্লাসরুমের 4 দেয়ালে পাঠদান করায় শিক্ষকের একমাত্র দায় নয়, বরং রাষ্ট্র ও সমাজের কাছে দেনাটাও পরিশোধ করতে হয় সময় মতো। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। ঝিনাইদহে জুলাই বিপ্লবে আহত হন অমিত। বয়ে বেড়াচ্ছেন 38 গুলির ক্ষত, অথচ সরকারি গ্যাজেটে আহতদের তালিকায় নাম নেই তার। জেলা সিভিল সার্জন বলছেন, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কার্যালয়ে তালিকা পাঠানো হবে। শরীরে 38টি গুলির দগদগে ক্ষত বয়ে বেড়াচ্ছেন জুলাই বিপ্লবে আহত অমিত হাসান। মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে গুলি গেঁথে থাকায় দিন দিন অবস্থার অবনতি হচ্ছে ঝিনাইদহের এই তরুণের। পরিবারের আর্থিক অসচ্ছলতায় হচ্ছে না সুচিকিৎসা। আহত হিসেবে নামও অন্তর্ভুক্ত হয়নি সরকারি গ্যাজেটে। ফলে তার সহযোদ্ধা ও পরিবারের মাঝে রয়েছে ক্ষোভ। আমাদের রক্তের বিনিময়ে একটা নতুন দেশ পেলাম, আমাদের রক্তের উপরে এই সরকার দাঁড়িয়ে আছে। আমরা তো এখনো সুচিকিৎসা পেলাম না, কোথায় গেলে আমরা সুচিকিৎসা পাবো? এখনও তার মাথায় হচ্ছে গিয়ে গুলি রয়েছে, সে কাজও করতে পারে না, আপনার হচ্ছে কথাও বলতে পারে না, তারপরেও তার হচ্ছে গিয়ে গ্যাজেট আসেনি। যাদের অল্প সিম্পল আহত তারাও সরকার থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, তাদের গ্যাজেট প্রকাশ হয়ে যাচ্ছে। এই ছেলেটা মহেশপুরের সর্বোচ্চ আহতেও গ্যাজেট কেন প্রকাশ হলো না? জেলা সিভিল সার্জন বলছেন, গ্যাজেটভুক্ত করতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কার্যালয়ে তালিকা পাঠানো হবে। এখানে যদি না আসে তাহলে আমরা করতে পারবো না, কারণ ও যদি আমাদের কোনো কিছু না দেয়, ন্যাশনাল আইডি কার্ড থেকে শুরু করে মেডিকেল ও ট্রিটমেন্টের পেপারস, কোন হসপিটালে ভর্তি ছিল, এগুলো যদি না আশেপাশে করতে হবে, আমার তো এমআইএস থেকে ওরা আসবে না বা ওটা জুলাই ফাউন্ডেশনে যাবে না। এই জন্যই হয়তো ও বাদ পড়তে পারে, কিন্তু ওকে তো আসতে হবে। আর আজকে প্রায় 11 মাস হয়ে গেল, ওর কেন এলো না সেটা তো আসলে একটা প্রশ্ন। ঝিনাইদহের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের দেওয়া তথ্য মতে জেলায় 139 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 50 জনের নাম সরকারি গ্যাজেটে অন্তর্ভুক্ত হয়েছে। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। রংপুরে আবু সাইদ হত্যায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি হয়েছে। 30 আসামির বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন। এদিকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী থেকে সরিয়ে দেওয়ার পর এবার আসামি পক্ষে দাঁড়ালেন আমিনুল গনি টিটো।
কাল শুনানি করবেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামের পক্ষে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল সোমবার সকালে। তবে এদিন সকালে ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স থেকে বাদ পড়া আমিনুল গনি টিটুর উপস্থিতি অনেককেই অবাক করে। ট্রাইব্যুনালে হাজির করা হয় আবু সাইদ হত্যা মামলার 6 আসামিকে। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, আবু সাইদকে যে বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসির নির্দেশে হত্যা করা হয়েছে এমন প্রমাণ তাদের হাতে রয়েছে। এর সাথে হত্যার বর্ণনা ও সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট হীন উদ্দেশ্যে পরিবর্তনের কথাও বলেন চিফ প্রসিকিউটর। এ সময় সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়ে শুনানি শেষ করেন তিনি। আশা করছি আমরা আমাদের কাছে যত ডকুমেন্ট আছে এবং এভিডেন্স আছে তাতে প্রাইমা ফেসি কেস আমরা মেড আউট করতে সক্ষম হয়েছি এবং তাদের বিরুদ্ধে অর্থাৎ পলাতক এবং উপস্থিত সকল আসামির বিরুদ্ধেই চার্জ হবে। এদিন ট্রাইব্যুনাল ঠিক করেন আসামি পক্ষ মঙ্গলবার শুনানি করবে। আলোচিত আমিনুল গনি টিটো বললেন তিনি বেগম রোকেয়ার সাবেক প্রক্টরের পক্ষে দাঁড়াবেন। এই মামলা ট্রায়াল করব, আমি ট্রায়াল ফেস করব এবং আশা করি যে যেভাবে এটা করা হয়েছে আমার এই ক্লায়েন্ট অ্যাকুইটাল হবার যথেষ্ট সম্ভাবনা আছে। এদিকে আশুলিয়া 6 মরদেহ পোড়ানোর মামলায় পলাতক 8 জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর অভিযোগ গঠনের শুনানি হবে 7 আগস্ট। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।